মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই প্রশ্নটা 2024 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন, একদম গ্যারেন্টি। এবং যারা এখনও টেনশনে আছো যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে কমন পাবো কি পাবো না, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এই ভিডিওতে তোমরা 2টা নোট কমন পাবে। এই ভিডিওতে 2টা নোট। পরীক্ষা কিন্তু তোমাদের 2টা প্রশ্ন আসে, 2ভাবে আসবে। একটা হচ্ছে এই যে মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এরকম দিয়ে প্রশ্ন থাকবে যে বাতাসে অক্সিজেনের অনুপস্থিতি লোহায় মরিচা ধরে কেন? বাতাসে অক্সিজেনের অনুপস্থিতি লোহায় মরিচা ধরে না দাঁড়ি, সুতরাং অক্সিজেনের উপস্থিতি মরিচা ধরার কারণ। এই যে এটা লিখলো, একটা উদাহরণ দিয়ে আসবে। 2টা প্রশ্ন আসবে পরীক্ষায়, মন দিয়ে ভিডিওটা দেখো যারা এখনো এই নোটটা মুখস্থ করনি। তো এই ধরনের একটা প্রশ্ন আসবে, সরাসরি তোমার নাম বলে দেবে, মিলে সহপরিবর্তন প্রতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা। এবার বিষয় হচ্ছে এখানে তো সহপরিবর্তন বললো, কিন্তু পরীক্ষায় যে সহপরিবর্তনটা এইভাবে আসবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এটা এখানেও আসতে পারে, আবার এটা এখানেও আসতে পারে। কিন্তু তোমাদেরকে কিন্তু 2টা মুখস্থ করতে হবে, ভালো করে দেখো। তাহলে মিলে সহপরিবর্তন পদ্ধতি এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। তাহলে এখানে আসলে তুমি কি করে বুঝবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা লিখবে। বাতাসে অক্সিজেনের অনুপস্থিতি লোহায় মরিচা ধরে না, সুতরাং অক্সিজেনের উপস্থিতি মরিচা ধরার কারণ। যারা অল্প ভিডিও দেখো তাদেরকে আমি বলছি অল্প ভিডিও দেখে কোনো লাভ হবে না, ভিডিওটা পুরোপুরি দেখবে তারপরে কমেন্ট করবে, ঠিক আছে? তোমার যত প্রশ্নের উত্তর তুমি ভিডিওতেই পেয়ে যাবে। এখানে ভালো করে দেখো, উপরের যুক্তিটির মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা আছে। এই যে এখানে বলছে, এই যে যুক্তিটা দিয়েছে, উদাহরণটা দিয়েছে, এখানে বলছে উপরের যুক্তিটিতে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। ব্যাখ্যার মধ্যে কি আসবে? চিহ্নিতকরণ, সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা দুটি। তার মানে এই যে প্রশ্নটা এখানে এক্সট্রা কি আছে? চিহ্নিতকরণ। মানে এখানে তোমাকে বলতে হবে যে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, এই প্রশ্নটা তোমাকে উত্তরটা আলাদা করে লিখতে লাগবে। তো এটা বুঝতে গেলে সেটাও আমি থাকতে কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা তোমাদের করে দিয়েছি। এই জন্য বলছি আমি আমার চ্যানেলে যারা ক্লাস করছে তারা সবাই 80 প্রত্যেকটা অধ্যায় থেকে, যেমন এই অধ্যায় থেকে বাকি অধ্যায়গুলো কোন নোট পড়তে হবে সব কিছু আমার চ্যানেলে আলাদা করে, কোনো টিউশন যেতে হবে না। এখন যেটা বলছি এই ক্লাসটা করো, এই ক্লাসটা করো, বাকি ক্লাসগুলো করে নেবে। প্রত্যেকটা অধ্যায়ের নোট যা যা সব কমন, আর যা যা আসবে আমি তাই লিখিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, এখানে এই যে এক্সট্রা এই প্রশ্নটা হচ্ছে তোমার মিলের ব্যতিরেকি। তাহলে এখানে কি লিখতে হবে? মিলের ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, এখানে উত্তরটা লিখতে হবে। তারপর কি করতে হবে? তারপর আমি যেভাবে লিখিয়ে দিয়েছি ব্যতিরেকি পদ্ধতি কি লিখিয়েছি, পদ্ধতিটি ব্যাখ্যা করো। কি আছে? চিহ্নিতকরণ, সংজ্ঞা আকার সুবিধা একই, শুধু এখানে চিহ্নিতকরণটা আলাদা, সংজ্ঞা। ভালো করে দেখো, এই যে মিলে সহপরিবর্তন আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা। এই উত্তরটা একই লিখতে হবে, একই লিখতে হবে। শুধু এখানে তোমাদেরকে চিহ্নিতকরণটা বলছে যে এখানে চিহ্নিতকরণটা করতে হবে যে কোন পদ্ধতি তোমাদের প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? একই। তাহলে আমাদের কি 2টা নোট মুখস্থ করলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। মানে এক পর্ব হচ্ছে মিলের সহপরিবর্তন পদ্ধতি, আর একটা পর্ব হচ্ছে মিলের ব্যতিরেকি পদ্ধতি। তো আমি বলে দিচ্ছি মিলের সহপরিবর্তন পদ্ধতি আমি তোমাদের এখন শেয়ার করছি। এই সহপরিবর্তন পদ্ধতিটা যদি আবার উদাহরণ দিয়ে আসে, এই যে উদাহরণ দিয়ে আসে, তাহলে সেই উদাহরণগুলো কি হবে সেটাও আমি তোমাদের সামনে শেয়ার করছি, ঠিক আছে? তো আগে হচ্ছে সহপরিবর্তন পদ্ধতিটা তোমরা লিখে নাও। আজকে তোমরা যারা এখনো মুখস্থ করনি, এই প্রশ্নটাই আবার যখন উদাহরণ দিয়ে আসবে, যেমন ব্যতিরেকি পদ্ধতিটা যেমন দেখালাম, যে এই যে এটা ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তো এটা যেমন এই পদ্ধতিটা সরাসরি যদি এখানে না দিয়ে যদি এখানে দেয়, তাহলে এই প্রশ্নটা এখানে হলে কি হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আগে হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি তোমরা হচ্ছে লিখে নাও। দেখো, মিলে সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি। এবার উত্তরটা কি? যুক্তিবিজ্ঞানী মিল সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যখন কোনো একটি বিশেষ ঘটনার হ্রাসবৃদ্ধি ঘটে তখনই যদি অন্য একটির ঘটনারও অনুরূপভাবে হ্রাসবৃদ্ধি ঘটতে থাকে, তাহলে ঘটনাটি অন্য ঘটনার কারণ বা কার্য বলে বিবেচিত হবে। দাঁড়ি এবং শেষ, সংজ্ঞা শেষ, ঠিক আছে? এটা এই প্রশ্ন হিসাবে এই উত্তর, বোঝা গেল? তারপর ভালো করে দেখো, এবার হচ্ছে আকার কি? আকার হচ্ছে এই যে সাংকেতিক আকারে কি লিখবো? বেশি কিছু লিখে লাগবে, যেটুকু চেয়েছে সেটুকু দিগলেই তোমরা 8-এ 8 পেয়ে যাবে,
যেটুকু চেয়েছে সেটুকু লিখতে হবে, বেশি খাতা ভরে কোনো লাভ নেই। ঠিক আছে, সাংকেতিক আকার, পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা লিখতে হবে। A1BC, A1BC মানে হচ্ছে A1 এর নিচে, এর পায়ের নিচে মনে করো 1 দিবে, BC কিন্তু সব ক্যাপিটাল লেটার মনে রাখবে। এই হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে যে সাংকেতিক আকারগুলো দেবে এগুলো হচ্ছে তোমার মানে ক্যাপিটাল লেটার দিবে, মানে পূর্ববর্তী ঘটনাটা ক্যাপিটাল লেটার দিবে, আর অনুবর্তী ঘটনা যেটা অনুবর্তী ঘটনা মানে কার্য, আর পূর্ববর্তী ঘটনা মানে হচ্ছে কারণ, যেটা আমরা কারণ চ্যাপ্টারে পড়েছি। তাহলে কারণ হচ্ছে A1BC, A1BC এটা ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল লেটার। A2BC, A2BC, A3BC, A3BC, তার মানে পূর্ববর্তী ঘটনা বাড়ছে, অনুবর্তী ঘটনাও বাড়ছে। দেখো A1 বাড়ছে তো A1 বাড়ছে, A2 বাড়ছে তো A2 বাড়ছে, A3 বাড়ছে তো A বাড়ছে। তাহলে কি বোঝা গেল, এই দুটি ঘটনার মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ রয়েছে, মানে একটি ঘটনা বাড়ার সাথে সাথে যখন আরেকটি ঘটনা বাড়ে তাহলে বোঝা যায় যে সেটার মধ্যে কিন্তু কার্যকারণ সম্পর্ক রয়েছে। তাহলে বোঝা গেল এ হলো এ এর কারণ, বোঝা গেল, এটা হচ্ছে সাংকেতিক আকার। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত মানেই হচ্ছে কিন্তু বাস্তব দৃষ্টান্ত, মূর্ত মানে বাস্তব দৃষ্টান্ত, উদাহরণ যাই বলো না কেন, হ্যাঁ মূর্ত উদাহরণ সব, মোট কথা দৃষ্টান্ত। তো পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা একইভাবে লিখবে, পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা। এখানে পূর্ববর্তী ঘটনা লিখবে উত্তাপ বাড়ে, পারদস্তম্ভের উচ্চতা বাড়ে, মানে উত্তাপ বাড়ছে এটাও বাড়ছে, পারদস্তম্ভের উচ্চতা বাড়ছে। উত্তাপ আরও বাড়ে, এখানে পারদস্তম্ভের উচ্চতা আরও বাড়ে, মানে একটি বাড়ার সাথে দেখো আরেকটি বাড়ছে, মানে এই লাইনে সোজাসুজি লিখবে। 3 নম্বরে দেখো উত্তাপ আরও বেশি বাড়ে, পারদস্তম্ভের উচ্চতা আরও বেশি বাড়ে, মানে একটি বাড়ার সাথে সাথে এটা বাড়ছে তো ওটা বাড়ছে। মনে করো তুমি ভাত খাচ্ছ, তোমার পেট, মনে করো ভাত যত খাচ্ছ তোমার শক্তি তত বাড়ছে, তুমি আরেকটু ভাত খেলে আরও শক্তি বাড়লো, মানে এই টাইপের ব্যাপার। একটি ঘটনা বাড়ার সাথে যখন আরেকটি ঘটনা বাড়ে, বা একটি ঘটনা বাড়ার সাথে সাথে যখন আরেকটি ঘটনা কমে বা হ্রাস বৃদ্ধি ঘটে, এইটাই হচ্ছে সহ পরিবর্তন। মানে পরিবর্তন মানে দুটি ঘটনা যখন একটি মানে পরিবর্তন লক্ষ্য করে, সেটা বিপরীতমুখী হতে পারে, একমুখী হতে পারে, এইটাকেই বলা হয় সহ পরিবর্তন। তাহলে উত্তাপ বাড়ছে, পারদস্তম্ভের উচ্চতা বাড়ছে, উত্তাপ আরও বাড়ছে, পারদস্তম্ভের উচ্চতা আরও বাড়ছে, উত্তাপ আরও বেশি বাড়ে, পারদস্তম্ভের উচ্চতা আরও বেশি বাড়ে। অতএব তাহলে কি বোঝা যাচ্ছে, এই দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্বন্ধ রয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সহ পরিবর্তন। আমি এটা বুঝিয়ে দিলাম, কিন্তু এখানে যেভাবে লিখে দিচ্ছি সেভাবে লিখবে। অতএব উত্তাপ বৃদ্ধি হলো পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ। ব্যাস, এটা হয়ে গেল। এবার হচ্ছে কি লিখতে হবে, সুবিধা লিখতে হবে। সুবিধা কি, সুবিধা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির সুবিধাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ড্যাশ। সহপরিবর্তন পদ্ধতির সুবিধাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ড্যাশ। 1 নাম্বার, সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে কার্যকারণের পরিমাণগত স্বভাবের পরিচয় পাওয়া যায়। সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে কার্যকারণের পরিমাণগত স্বভাবের পরিচয় পাওয়া যায়। 2 নাম্বারটা কি, সহপরিবর্তন পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতির বিকল্প। দাঁড়ি, ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ যেখানে সম্ভব নয় সেখানে এই পদ্ধতি প্রয়োগ করা যায়। এই দুটা লিখলেই সহপরিবর্তন পদ্ধতির সুবিধা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কারণ সুবিধাতে দুটিতে 2 নাম্বার, ব্যাস সুবিধা হয়ে গেল দুটা। এবার হচ্ছে অসুবিধা। 2টা লিখলেও হবে, 3টা লিখলেও হবে, আলটিমেটলি তোমরা 2 নাম্বারই পাবে, কিন্তু 2টার পরিবর্তে একটি লিখলে হবে না, কারণ যেহেতু 2 নাম্বার আছে তো 2টা লাইন তোমাকে লিখতেই হবে। 2টা লাইন লিখলেও তুমি 2 নাম্বার পাবে, 3টা লাইন লিখলেও 2 নাম্বারই পাবে, 4টা লিখলেও পাবে, কিন্তু বিষয় হচ্ছে 2টার নিচে নামা যাবে না, তাই 2টার বেশি লিখে লাভ নেই। ঠিক আছে, 2 নাম্বারই পাবে, কিন্তু একটা লাইন লিখলে কখনো 2 নাম্বার পাবে না, তাই 2টাই লিখতে লাগবে। ঠিক আছে, মিনিমাম 2 নাম্বারের জন্য 2টা লাইন। মানে এখনকার প্রশ্ন হচ্ছে এমসিকিউ এসিকিউ করে দেওয়াতে একটা সুবিধে, নাম্বার প্রচুর ওঠে, কারণ যতটুকু চেয়েছে ততটুকুই দিতে হবে। আগেকার ধারণা আর এখনকার ধারণার মধ্যে তোমাদের পরিবর্তন আনতে হবে। অনেকেই তোমরা ভাবো যে বেশি লিখলে বেশি নাম্বার, কখনোই দেবে না, কারণ যে এক্সামিনার আছে ওখানে নাম্বার সিলেক্ট করা আছে, এটুকু নাম্বার মধ্যে এটুকুই দিবে। 1 নাম্বারের জন্য 10 পেজ লিখে কোনো লাভ নেই, ওই 1 নাম্বার তো একই পাবে। ঠিক আছে, আবার 10 নাম্বার থাকলে সেটা নিশ্চয়ই এক লাইন লিখে লাগবে না। 10 নাম্বারের জন্য যে যতটুকু যথাযথ, মোট কথা তোমার যথাযথ উত্তর হতে হবে, উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, তবেই তুমি নাম্বার পাবে। সেটা তুমি যতই বড় লেখো আর যতই তুমি ছোট লেখো, ঠিক আছে, তোমাকে সঠিক উত্তর লিখতে হবে। তো মিনিমাম একটা নাম্বার। এখনকার নাম্বার হচ্ছে ডিরেক্টলি একবারই ওরকম 8 করে দেয় না, টুকরো টুকরো করে করে দিচ্ছে। ঠিক আছে, তো যেভাবে পরীক্ষা আসবে আমি সেভাবেই তোমাদের লিখিয়েছি, যা লিখিয়েছি
সবগুলো পড়তে হবে। এখন যেমন বলছি এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে যেমন 2টা নোট আসবে, 2টা নোটে আমার চ্যানেল এই ভিডিও থেকে তো তোমরা 2টা নোটই পেয়ে যাচ্ছ। তো যারা ভিডিওর শুধু কথা শোনো না, শুধু উপরের থাম্বেল দেখে উপরের হেডলাইন দেখেই ব্যাস কমেন্ট করে বসো, দয়া করে বলছে ক্লাসগুলো করো। আমার প্রত্যেকটা কথা ক্লাসে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ক্লাসে পেয়ে যাবে। তো দয়া করে ক্লাসগুলো করতে হবে। এই স্যার যখন তোমাদের ক্লাস করাচ্ছে তখন এই স্যার কিন্তু তোমাদের সাধারণ ইউটিউবার নয়, ঠিক আছে? এখানে সাধারণ ইউটিউবার নয়, এটা তোমার ওই সাধারণ ইউটিউবার যেমন একটা ভিডিও দিল যে কোনো একটা ক্লাস থেকে, সেরকম কোনো ক্লাস তোমাকে এখানে করাচ্ছে না। প্রত্যেকটা অধ্যায় থেকে আমার এটা ডিজিটাল টিউশন, আমার টিউশনে যা আমি পড়াই তা সম্পূর্ণ আমি এখানে দিয়েছি। প্রত্যেকটা অধ্যায় থেকে নোট যদি কমন পেতে হয়, লজিক যদি কমন পেতে হয়, এমসিকিউ যদি কমন পেতে হয়, এসিকিউ যদি কমন পেতে হয়, তো ভিডিওগুলো দেখতে হবে। আর প্রত্যেকটা অধ্যায় থেকে, যুক্তি অধ্যায় থেকে আরোমূলক দোষ 12টা অধ্যায়, এটা 11 নম্বর অধ্যায়, 12টা অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি, যেগুলো পড়লে আমার সাজেশন ভিত্তিক যা লিখিয়েছি এমসিকিউ এসিকিউ লজিক নোট প্রত্যেকটা অধ্যায় থেকে প্লাস আলাদা করে সাজেশন যা লিখিয়ে দিয়েছি, যেগুলো যদি তোমরা পড়ো গ্যারেন্টি দিয়ে বললাম 80তে 80। তো চলো এখন হচ্ছে অসুবিধা। সহপরিবর্তন পদ্ধতির অসুবিধাগুলি নিম্নরূপ। এই পদ্ধতিতে সহাবস্থানের সম্পর্ক কিংবা সহকার্যের সম্পর্ককে কার্যকারণ সম্পর্ক বলে ভুল করার সম্ভাবনা থাকে, এটা অসুবিধা, ঠিক আছে? এটা অসুবিধা মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, আর অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা, আর এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলা হয় এটা ইংরেজিতে, ঠিক আছে? এটা তাহলে কি বললাম, এই পদ্ধতিতে সহাবস্থানের সম্পর্ক কিংবা সহকার্যের সম্পর্ককে কার্যকারণ সম্পর্ক বলে ভুল করার সম্ভাবনা থাকে। দাঁড়ি সহপরিবর্তন পদ্ধতিতে পরিমাণগত সহপরিবর্তন পদ্ধতিকে পরিমাণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োগ করা গেলেও গুণগত পরিবর্তনের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য নয়। দাঁড়ি এবং শেষ অসুবিধা শেষ, লাস্ট এটা হচ্ছে একটু ফিনিশিং দেওয়ার জন্য। সবশেষে বলা যেতে পারে সহপরিবর্তন পদ্ধতির কিছু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও এই পদ্ধতির গুরুত্বকে কোনো মতেই অস্বীকার করা যায় না। এই নোটটা তোমাদের এখান থেকে কমপ্লিট। তো আমি তোমাদের বলছি যে এই নোটটা এবার যখন, এটা তো নোটের আকারে আসলো, এটা হচ্ছে তোমাদের মানে এটা মনে করো এইভাবে আসলো পরীক্ষায়, মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো, তার মধ্যে তোমাকে কি কি চেয়েছে সংজ্ঞা, মানে মোট কথা আমি যেভাবে নোটটা লিখে দিই সেটা লিখলে তোমাদের ব্যাস হয়ে যাবে, পরীক্ষা যাই আসুক না কেন ওই নোটটা লিখে দিলে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। তো এটা তো তোমার এইভাবে আসলো, তুমি সরাসরি আইডেন্টিফাই করে নিলে মিলে সহপরিবর্তন বলছে, ঠিক আছে এটা বুঝে এটাও হয়ে গেল ব্যাস। কিন্তু এই প্রশ্নটা যখন এইখানে আসবে, এইখানে এই উদাহরণ দিয়ে আসবে, তখন সেটা কিভাবে আসবে সেটাও তোমরা দেখে নাও। আমি তোমাদের বলে দিচ্ছি মিলে সহপরিবর্তন পদ্ধতিটা কিভাবে এই উদাহরণের মাধ্যমে আসবে। এই দেখো মিলের এটা হচ্ছে মিলের সহপরিবর্তন পদ্ধতির কতগুলো আমি উদাহরণ নিয়েছি। এই উদাহরণগুলো সহপরিবর্তন পদ্ধতি ধরা সবচেয়ে সহজ। সহপরিবর্তন পদ্ধতি আমি কি বললাম, একটি ঘটনা বাড়ার সাথে যখন একটি ঘটনা বাড়ে বা একটি ঘটনা বাড়ার সাথে যখন একটি ঘটনা কমে, বুঝে যাবে যে এটার সাথে দুটোর কার্যকরণ সম্পর্ক রয়েছে, সেটাই হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। তো ভালো করে দেখো, এই প্রশ্নটা যখন উদাহরণ দিয়ে আসবে, এই যে উদাহরণ, এই যে এইখানে যখন আসবে এই প্রশ্নটা এইখানে না এসে যদি এইখানে আসে তাহলে কিভাবে আসবে তোমরা দেখো। উত্তাপ যত বাড়ে পারদস্তম্ভের উচ্চতা তত বাড়ে, উত্তাপ যত বাড়ে পারদস্তম্ভের উচ্চতা তত বাড়ে, উত্তাপ যত কমে পারদস্তম্ভের উচ্চতা তত কমে, অতএব উত্তাপ বৃদ্ধি হলো পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ। এই প্রশ্নটা এবার মনে করো তোমাদের এখানে আসবে, তাহলে তখন কি করবে, তখন এখানে লিখে দিবে, এটা লিখে একটু হাইপেন দিয়ে লিখবে উপরের যুক্তিটিতে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, বাকি যেটা নোট আছে সেটা সেভাবে লিখতে হবে। তখন তোমাকে এখানে লিখতে হবে এই উদাহরণটা মানেই হচ্ছে এখানে মিল এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তখন এখানে এই প্রশ্নটা এইভাবে আসবে উপরের যুক্তিটিতে মিলে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তখন ওখানে এক্সট্রা যেটা লিখতে হবে সেখানে লিখতে হবে উপরের যুক্তিটিতে মিলে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। বাকি যেভাবে নোটটা আমি লিখিয়েছি সংজ্ঞা টঙ্গা বাকি যেভাবে লিখেছি সেম গোটাটাই লিখে দিতে হবে, তাহলে বোঝা গেল। নেক্সট 2 নাম্বার, এই উদাহরণটা না থেকে এই উদাহরণটাও থাকতে পারে। ভারতবর্ষের জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষণও তত বৃদ্ধি পাচ্ছে। মানে ভালো করে দেখো, ভারতবর্ষে মানে কথাগুলো উদাহরণটাই আলাদা। দেখো প্রথমেরটা কি ছিল, উত্তাপ যত বাড়ছে পারদস্তম্ভের উচ্চতা, মানে একটি বাড়ার সাথে আরেকটি বাড়ছে। এখানে দেখো ভারত 2 নাম্বার উদাহরণ। এই উদাহরণগুলোর মধ্যেই তোমরা এই উদাহরণগুলো যদি পড়ো ভালো করে, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বললাম 100% তোমরা সঠিক উত্তর তোমরা করে আসবে, এরকম উদাহরণগুলোই থাকবে ওখানে, ঠিক আছে? তো ভারতবর্ষের জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে পরিবেশ
দূষণও তত বৃদ্ধি পাচ্ছে। এই দেখো, ভালো করে দেখো, ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষণও বৃদ্ধি, মানে একটি বাড়ার সাথে সাথে আরেকটি বৃদ্ধি হচ্ছে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের কারণ। এইখানে এরকম একটা উদাহরণ, এটা না থাকলে এরকম উদাহরণ। তো এই ধরনের উদাহরণ যদি থাকে তাহলে আমরা কি করে বুঝতে পারবো? তখনও সেম এখানে লিখবে উপরের যুক্তিটিতে কোন পদ্ধতি প্রয়োগ করা আছে, তখন সেম ভাবে লিখতে হবে এটা হচ্ছে মিলের সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তো ভালো করে দেখো এই উদাহরণ দেখো, একটা বিষয় কমন যে একটি বাড়ার সাথে সাথে আরেকটি জিনিস বাড়ছে বা কমছে। এখানে আরেকটা জিনিস দেখো, যত আমি দ্রুত দৌড়াই তত আমি গরম হয়ে যাই। এই যে যত আমি দ্রুত দৌড়াই তত আমি গরম হয়ে যাই, অতএব দৌড় মানুষকে উষ্ণ করে দেয়। এই যে একটি ঘটনা বাড়ার সাথে আরেকটি যে বাড়ছে, এটা দেখে আমি কি, এই যে একটি ঘটনা এই জন্য সংজ্ঞাটা আমি কি লিখলাম, সংজ্ঞাটা যে আমি লিখেছি ওই সংজ্ঞাটাই তো ওটা আমি বলতে চেয়েছি যে একটি ঘটনা বাড়ার সাথে যখন আরেকটি ঘটনা বাড়ছে বা কমছে, সেটাতেই বোঝা যাচ্ছে যে তার সাথে এই দুটো জিনিসের একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে, যেটাকে বলা হচ্ছে সহ পরিবর্তন। সহ মানে একই সাথে পরিবর্তন, সেটা একমুখীও হতে পারে, বিপরীতমুখীও হতে পারে। ঠিক আছে, তাহলে যত আমি দ্রুত দৌড়াই তত আমি বেশি গরম হয়ে যাই, অতএব দৌড় মানুষকে উষ্ণ করে দেয়। তারপর যত বৃষ্টি হয় ফসলও তত ভালো। এই যে বৃষ্টির সাথে তার মানে ফসলের একটা ভালো সম্পর্ক রয়েছে। তারপর যত বেশি তাপ দেওয়া যায় বস্তুর আয়তন ততই বাড়তে থাকে। এই একটার সাথে একটা ঘটনার পরিবর্তন ঘটছে, সুতরাং তাপই আয়তন বৃদ্ধির কারণ। তারপর দেখো মিষ্টি যত জোরে দৌড়ায় ততই ক্লান্ত হয়ে যায়, সুতরাং দৌড়ানোই ওর ক্লান্ত হওয়ার কারণ। এই যে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার যে একটা সম্পর্ক বোঝা যাচ্ছে, বাড়ানো, তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের উদাহরণগুলাই হচ্ছে সহপরিবর্তন। আরেকটা উদাহরণ দেখো, সমাজে বেকারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরাধের সংখ্যা বৃদ্ধি পায়, সুতরাং বেকারই অপরাধের কারণ। এই যে সমাজে বেকারের সংখ্যা বাড়ছে, সঙ্গে কি হচ্ছে, বেকারের সংখ্যা বাড়ছে, সঙ্গে সঙ্গে অপরাধের সংখ্যাও বাড়ছে, মানে একটি ঘটনা বাড়ার সাথে সাথে আরেকটি ঘটনা যে বাড়ছে, এটা থেকেই আমরা বুঝতে পারছি এটা সহপরিবর্তন পদ্ধতি। সুতরাং বেকারই অপরাধের কারণ। এই যে ঘটনাগুলো, এই ধরনের উদাহরণগুলাই হচ্ছে, এই নিয়মেই তোমাদের এইগুলো পড়লেই বুঝতে পারবে যে সহপরিবর্তন পদ্ধতি হচ্ছে সহপরিবর্তন। আসলে সবগুলো উদাহরণগুলো দেখো যে দুটো ঘটনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা আছে, তাহলে আমরা সহপরিবর্তন পদ্ধতি আশা করি এই উদাহরণগুলো যদি তোমরা পড়ো, আশা করি সরাসরি তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তাহলে এই সহপরিবর্তন পদ্ধতিটা দুইভাবে আসতে পারে, এক এইভাবে, এখানে একটা উদাহরণ দিয়ে। আশা করি ক্লিয়ার। তাহলে একই নোট পড়লে তোমাদের, তাহলে আমি যেভাবে বললাম তোমাদের এই নোটটা পড়তে, তাহলে সরাসরি আমি কি এই নোটটা মুখস্থ করে নেব। তাহলে যেভাবে তখন বলবে শুধু কি বলতে হবে, শুধু এক্সট্রা বলতে হবে এখানে আমাদেরকে, যখন এখানে যদি আসে শুধু এক্সট্রা বলতে হবে যে উপরের যুক্তিটিতে কোন পদ্ধতি প্রয়োগ করা আছে, শুধু আমাদেরকে বলতে হবে উপরের যুক্তিটিতে মিলে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তাহলে এটা তো গেল সহপরিবর্তন পদ্ধতি। কিন্তু তোমরা বলবে স্যার আপনি তো বললেন দুইটা, যারা নতুন স্টুডেন্ট, এবার আবার দেখো প্রত্যেকটা আমার ক্লাসে কিন্তু নতুন নতুন তোমরা স্টুডেন্ট আছো, যারা শুধু এই ভিডিওটা দেখছো, বাকি ভিডিওটা দেখছো না, তাদের জন্য তো আমাকে ক্লাস করাতে হবে, তাদের জন্য তো আমাকে কিছু বলতে হবে। কারণ তাদেরকে আমি বলছি, যারা আগের ভিডিওতে ব্যাস তারা তো জানোই, আর যারা নতুন করে আমার এই ক্লাসটা করছো তাদেরকে আমি বলছি শুধু এই নোটটাই যে এই অধ্যায় থেকে আসবে তা নয়, এই অধ্যায় থেকে আরেকটা নোট আসবে যেটা তোমাদের হচ্ছে মিলের ব্যতিরেকি পদ্ধতি। তো এই নোটটা পড়ার সাথে সাথে তাহলে এই নোটটা আর ওই ব্যতিরেকি পদ্ধতি এই অধ্যায় থেকে দুটো নোটই আসবে। দুটো নোটই যদি পড়ো একদম আর কোনো চিন্তার কোনো কারণ নেই, কোনো মানে চোখ বন্ধ করে পরীক্ষা যাবে একদম 100%। এতদিন থেকে কোনোদিনও ফেল হয়নি, যা বলছি তাই এসেছে 100%। এই অধ্যায় থেকে একদম দুটো পড়বে, দুটোই আসবে, গ্যারেন্টিতে বললাম 80-তে 80 এইভাবে। তো মিলের ব্যতিরেকি পদ্ধতিটা হচ্ছে এটা হচ্ছে মিলের ব্যতিরেকি পদ্ধতি। ঠিক আছে, তো মিলের ব্যতিরেকি পদ্ধতির নোটটা আমি দিয়ে দিয়েছি, নোটটা আমি শেয়ার করেছি, আগের দিনই শেয়ার করেছি। তো তবুও আমি যারা নতুন তারা আমি বলছি, তাদের জন্য আমি শেয়ার করছি। সঙ্গে এই প্রশ্নটা আবার উদাহরণ দিয়ে আসলে কিভাবে আসবে আমি তোমাদেরকে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তো আগে নোটটা তোমরা দেখে নাও, মিলের ব্যতিরেকি পদ্ধতির নোটটা তোমরা দেখে নাও একসাথে। তাহলে কি এই অধ্যায় থেকে দুটো নোট পড়লেই ব্যাস, আর এই অধ্যায় থেকে নিয়ে কোনো চিন্তা নেই, 8-এ 8 কমন। তাহলে এই অধ্যায় থেকে একটা সহপরিবর্তন পদ্ধতি প্রশ্ন হলে কিভাবে হবে, আর উদাহরণ দিয়ে হলে সেটা দেখালাম। এবার এটা এই নোটটা দেখাচ্ছি, সঙ্গে এটা উদাহরণ দিয়ে আসলে কিভাবে হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মিলের ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। তাহলে এই ভিডিওতে তোমাদের দুইটা নোটই কমপ্লিট হয়ে গেল। এই অধ্যায় নিয়ে আর কোনো চিন্তা নেই। বাকি ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় থেকেই আমার ক্লাস ভিজিট করবে। বাকি প্রত্যেকটা অধ্যায় কি কি পড়তে হবে, 12 নম্বর অধ্যায় কি কি ভিজিট পড়তে হবে তোমরা
দেখে নাও। 12 নম্বর অধ্যায় কী কী টিকা পড়তে হবে সব আমার চ্যানেলে পেয়ে যাবে। বললাম তো প্রত্যেকটা অধ্যায় আমি যা যা দিয়েছি একদম গ্যারেন্টি বললাম 80-তে 80, কারণ এই চ্যানেলটা শুধু সাধারণ ইউটিউব চ্যানেল, কারণ এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন, এখানে রেগুলার ক্লাস হয়। তো এখানে কি হচ্ছে উত্তর দেখো, একই পরিস্থিতিতে দুটি ঘটনার মধ্যে একটি উপস্থিত থাকলে যদি অন্যটি উপস্থিত থাকে কিংবা একটি অনুপস্থিত থাকলে অপরটি অনুপস্থিত থাকে, তাহলে বুঝতে হবে ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে। এরূপ ক্ষেত্রে কার্যকারণ নির্ণয় করতে গিয়ে যদি এরূপ ক্ষেত্রে কার্যকারণ নির্ণয় করতে গিয়ে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে বলা হয় ব্যতিরেকী পদ্ধতি। দাঁড়ি সাংকেতিক আকার কি? পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, পূর্ববর্তী ঘটনার মধ্যে কারণ লিখবে, অনুবর্তী ঘটনার মধ্যে কার্য লিখবে। এখানে দৃষ্টান্তটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছি, এখানে বুঝতে তোমাদের সুবিধা হবে, কারণ এই প্রথমকার লাইনটার মধ্যে সদর্থক দৃষ্টান্ত থাকবে আর নয়ার্থক, মানে এখানে দুটি একই সঙ্গে অনুপস্থিত থাকবে। তো পূর্ববর্তী ঘটনা কারণ, অনুবর্তী ঘটনা কার্য, দৃষ্টান্ত সদর্থক নয়ার্থক লিখবে। সদর্থকের লাইনে লিখবে এ বি সি, মানে এ বি সি, এখানে দুটি ঘটনা একই সঙ্গে উপস্থিত। ABC, এখানে ছোট হাতের ABC। এখানেও নয়ার্থক দৃষ্টান্তে নয়ার্থকে লিখবে শুধু নয়ার্থক, এখানে কোনো দৃষ্টান্ত গুচ্ছ ফুচ্ছ এগুলো কিছু লিখতে যাবে না, কারণ এটা ওটা লিখলে কিন্তু তোমাদের কিন্তু আলাদা হয়ে যাবে, শুধু দৃষ্টান্ত, ব্যাস, ঠিক আছে। বিসি আর বিসি, এখানে ক্যাপিটাল বিসি, এখানে বিসি, এটা হচ্ছে এ হলো বড় হাতের এ হলো এ এর কারণ। তো এটা হচ্ছে সাংকেতিক আকার, ঠিক আছে। সাংকেতিক আকারে ভালো করে দেখো, একই পরিস্থিতিতে দুটি ঘটনার মধ্যে একটি উপস্থিত রয়েছে, ভালো করে দেখো এখানে এ উপস্থিত রয়েছে, এখানে এ উপস্থিত রয়েছে, কিন্তু একই সঙ্গে এবার ভালো করে দেখো এখানে নয়ার্থক দৃষ্টান্তে দেখো এখানে কিন্তু এখানে এ উপস্থিত নেই, মানে অনুপস্থিত রয়েছে। দেখো এখানে উপস্থিত রয়েছে এ, কিন্তু এখানে কিন্তু অনুপস্থিত রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এই দুটি ঘটনার মধ্যে কি হচ্ছে, কার্যকারণ সম্পর্ক রয়েছে। এই জন্য হলো ক্যাপিটাল এ হলো এ এর কারণ। বোঝা গেল? এটা হচ্ছে সাংকেতিক আকার। এবার হচ্ছে বাস্তব দৃষ্টান্ত বা মূর্ত দৃষ্টান্ত, এটা একটা উদাহরণ, ঠিক আছে। দৃষ্টান্ত এখানেও একইভাবে লিখবে, সদর্থক নয়ার্থক লিখবে। সদর্থকে লিখবে পাত্র আছে প্লাস বায়ু আছে, পাত্র আছে প্লাস বায়ু আছে, শব্দ আছে, মানে এখানে দেখো পাত্র আছে প্লাস বায়ু আছে, শব্দ আছে। নয়ার্থকে লিখবে, নয়ার্থক লিখে সরাসরি লিখবে পাত্র আছে প্লাস বায়ু নেই, শব্দ নেই। তাহলে কি বোঝাচ্ছে, এই যে দুটি ঘটনা এখানে ভালো করে দেখো একই সঙ্গে উপস্থিত রয়েছে, বায়ু উপস্থিত রয়েছে, শব্দ উপস্থিত রয়েছে, কিন্তু একই সঙ্গে ভালো করে দেখো এখানে কিন্তু বায়ু নেই, শব্দ নেই। তাহলে কি বোঝা গেল, এখানে উপস্থিত এখানে অনুপস্থিত, তাহলে এই বোঝা যাচ্ছে যে বায়ুর সঙ্গে শব্দের একটা সম্পর্ক রয়েছে। একই ঘটনা এখানে এক জায়গায় উপস্থিত এক জায়গায় অনুপস্থিত, তাহলে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে এখানে উপস্থিত এখানে অনুপস্থিত, তাহলে বোঝা যাচ্ছে এর সাথে এর একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। তাহলে এই জন্য বোঝা হলো বায়ু হলো শব্দের কারণ। তো এই লাইনে এটা লিখবে সদর্থক পাত্র আছে প্লাস বায়ু আছে, শব্দ আছে। নয়ার্থকে লিখবে পাত্র আছে প্লাস বায়ু নেই, সমান সমান, এই লাইনে লিখবে শব্দ নেই, অতএব বায়ু হলো শব্দের কারণ। ব্যাস, এটা হলো তোমার উদাহরণটা হয়ে গেল, দৃষ্টান্তটা হয়ে গেল। তারপর কি করবে, সুবিধা দিয়ে কি লিখবে, সুবিধা দিয়ে লিখবে যে সুবিধা হচ্ছে অ্যাডভান্টেজ, ঠিক আছে। তো সুবিধা লিখবে ব্যতিরেকী পদ্ধতির যেসব সুবিধা রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে পদ্ধতিটি বিশেষ সহায়ক, 1 নাম্বার। 2 নাম্বার, পদ্ধতিটি জটিল নয়, দাঁড়ি এরূপ পদ্ধতির ক্ষেত্রে কেবলমাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন, একটি সদর্থক এবং অপরটি নয়ার্থক, দাঁড়ি। 3 নাম্বার, ব্যতিরেকী পদ্ধতি কার্যকারণ সম্পর্ক প্রমাণ করতে পারে বলে এই পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি বলা হয়। আমি 3টা দিয়েছি কেন, একটা ছোট আর 2টা বড় দিয়েছি, তাই তোমাদের এখানে 2টা মুখস্থ করলে হবে, এটা মুখস্থ করলে হবে। 3টার বেশি লিখে কোনো লাভ নেই, আমি তোমাদের তাই যেহেতু এক লাইনের মধ্যে, তাই আমি তোমাদের 3টা দিয়েছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে অসুবিধা হচ্ছে ব্যতিরেকী পদ্ধতির অসুবিধাগুলি নিম্নরূপ। ব্যতিরেকী পদ্ধতি সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে না পারলে কাকতালীয় দোষ ঘটতে পারে, দাঁড়ি এই পদ্ধতি সম্পূর্ণভাবে বহু কারণবাদের অসুবিধা থেকে মুক্ত নয়। এটা হচ্ছে অসুবিধা, 2 নম্বর অসুবিধা। আরেকটা অসুবিধা আমি তোমাদের বলছি, তিন নম্বর অসুবিধা, এই পদ্ধতির প্রয়োগ কষ্টসাধ্য এবং এর প্রয়োগ ক্ষেত্র খুবই সংকীর্ণ, দাঁড়ি অসুবিধা শেষ। লাস্ট হচ্ছে পরীক্ষণ পদ্ধতি হিসেবে ব্যতিরেকী পদ্ধতির মূল্য অনস্বীকার্য।
প্রকৃতি বিজ্ঞান সমাজবিজ্ঞান বা অন্যান্য ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করে বিজ্ঞানীরা সুনিশ্চিত সিদ্ধান্তে উপনীত হন। দাড়ি এবং নোটটা শেষ। এটা হলো ব্যতিরেকি পদ্ধতি। এটা তো থাকলো প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যে ব্যতিরেকি পদ্ধতি সরাসরি, আমি তোমাদেরকে কি বললাম, ব্যতিরেকি পদ্ধতি সরাসরি যে সরাসরি প্রশ্নটা আইডেন্টিফাই করে তা না। যেমন তোমাদের সহপরিবর্তন পদ্ধতি দিল, যেমন তোমাদের সহপরিবর্তন পদ্ধতি এখানে দিল, সরাসরি বলে দিল। আবার এটা না বলে এখানেও বলতে হতো, আমি এখনই বলে দিলাম। তাহলে এখানে হলে সরাসরি বলে বুঝে যাবে, আবার এখানে হলো কি হবে, কি এখানে হলে কি বলবে সেটাও বলে দিলাম। ঠিক তেমনি ব্যতিরেকি পদ্ধতিটাও তো এখানেও বলতে পারে, আবার এখানেও বলতে পারে। তাহলে ব্যতিরেকি পদ্ধতি এখানে হলে তো সরাসরি তুমি যা আছে তাই লিখে নিলে, কিন্তু এখানে যদি বলে উত্তর ধরতে না পারো তাহলে তুমি কি করবে? তাহলে ব্যতিরেকি পদ্ধতি এইখানে উদাহরণ দিয়ে আসলে কি হবে সেটা আমি তোমাদের এবার দেখাচ্ছি। ব্যতিরেকি পদ্ধতিটা উদাহরণ দিয়ে আসলে সেটা তোমরা কিভাবে বুঝতে পারবে। তো তার উদাহরণগুলো তোমরা দেখে নাও। চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা এমন একটা ক্লাসের সদস্য যেখানে তোমরা হচ্ছে ক্লাস করলে 80তে 80 গ্যারেন্টি। আমি যা করাচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে খুঁটিয়ে করাই, সেটা এমসিকিউ, এসিকিউ, লজিক, নোট, সাজেশন যা আছে সব। আর আমি পড়াবো আর পরীক্ষা আসবে না, এটা হতে পারে না। যদি 80তে 80 পেতে হয়, যা লিখিয়েছি প্রত্যেকটা পড়ো, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা ক্লাস। এক্সট্রা ক্লাস চলছে, মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাস দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ, এখানে আসলে উদাহরণ দিয়ে অথবা দিয়ে উদাহরণ আসলে কি করবে? আসবে, কিন্তু দুইটাই প্রশ্ন আসবে। দেখো ব্যতিরেকি পদ্ধতির আমাদের তার জন্য কি করতে হবে, ব্যতিরেকি পদ্ধতির উদাহরণগুলো আমাদেরকে জানতে হবে। এবার দেখো ব্যতিরেকি পদ্ধতি। বাতাসে অক্সিজেনের অনুপস্থিতির লোহায় মরিচা ধরে না, সুতরাং অক্সিজেনের উপস্থিতি মরিচা ধরার কারণ। এই ধরনের উদাহরণগুলো তোমরা কিন্তু পড়ে রাখবে। বাতাসে অক্সিজেনের অনুপস্থিতির লোহায় মরিচা ধরে না, দাঁড়ি, সুতরাং অক্সিজেনের উপস্থিতি মরিচা ধরার কারণ। এরকম উদাহরণটা এখানে বলবে। এই যে এখানে বলে দিয়েছে, একই উদাহরণ, ভালো করে দেখো বলে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তাহলে সরাসরি এখানে কি হলো, উপরের যুক্তিটিতে মিলে কোন পদ্ধতি প্রয়োগ করে, এইভাবে সেটা সহপরিবর্তন পদ্ধতি উদাহরণ দিয়ে বলবে। আবার এইভাবে এখন যে উদাহরণগুলো দিচ্ছি এখানে থাকবে, হ্যাঁ, তাও সরাসরি বলতে হবে মিলে কোন পদ্ধতি, বাকি একই নোট, ঠিক আছে? তাহলে কি করতে হবে, তখন এখানে বলতে হবে এটা মিলে কিন্তু ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। নেক্সট একইভাবে বলবে একটি বায়ুশূন্য স্থানে কখনো ঘণ্টা ধ্বনি শোনা যায় না, সুতরাং বায়ুর উপস্থিতি শব্দ শোনার কারণ। এটা বলবে মিলের এখানে বলে উপরে যুক্তিটিতে মিলে কোন পদ্ধতি প্রয়োগ করা আছে, তখন এখানে বলতে হবে এখানে হচ্ছে মিলের ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। বাকি যেভাবে জানতে চেয়েছে আমি সব লিখে দিয়েছি, সংজ্ঞা, আকার, সুবিধা অসুবিধা সব লিখে দিয়েছি, সেগুলো লিখলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো থাইরয়েড গ্রন্থির ছেদনের ফলে বুদ্ধি ক্ষীণ হয় হলো, সুতরাং থাইরয়েড গ্রন্থির বুদ্ধির কারণ। এই উদাহরণটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতির উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে তখনও একইভাবে বলবে উপরের যুক্তিতে কোন পদ্ধতি প্রয়োগ করা আছে, তখন লিখতে হবে মিলের ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা আছে। একইভাবে এই উদাহরণগুলো কিন্তু তোমরা জেনে রাখো, কারণ উদাহরণগুলো যদি জেনে না রাখো তাহলে কিন্তু পরীক্ষায় বিপদে পড়বে, ঠিক আছে? তাই আমি তোমাদের সুবিধার্থে আমি এমনভাবে সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষা কোনো বিপদে পড়তে না হয়। আমি এই জন্যই বলি যে আমার ক্লাস করা মানে 80তে 80, তার তোমরা নমুনা দেখলে আশা করি বুঝতে পারছো। এই অধ্যায়টা যেমন 8 নাম্বার তোমাদের কমপ্লিট হয়ে গেল, শিওর হয়ে গেল, ঠিক তেমনি প্রত্যেকটা অধ্যায় থেকে কিভাবে কি পড়তে হবে সব আমার চ্যানেলে পাই। বাকি চ্যানেল ক্লাসগুলো ভিজিট করে নাও, আর সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে, বাকি ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে? বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি তোমাদের সব দিয়ে দেবো। আরেকটা জিনিস, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনটা একটু পড়বে, কারণ আমার চ্যানেলে কি কি ক্লাস করানো হয়েছে, কি কি করানো হয়নি, সেটা কমেন্ট সেকশনটা একটু দরাদরি। যেমন তোমরা ভিডিওস অপশনটা চ্যানেলটাতে ক্লিক করে ভিডিওস অপশনে গিয়ে তোমরা সব ভিডিও পেয়ে যাবে। সঙ্গে কি করবে, কমেন্ট সেকশনটা, এই ভিডিওর কমেন্ট সেকশনটা দেখবে। কমেন্ট সেকশনে আমার পরিষ্কার করে লেখা আছে কি কি আমি ক্লাস করিয়েছি, সব তোমাদের পেয়ে যাবে। কমেন্টটা দয়া করে কমেন্ট সেকশনটা একটু পড়বে। আমি যা কি কি পড়াইছি, তোমাদের কি কি পড়িয়েছি সেটা তোমরা পেয়ে যাবে। সঙ্গে কি তোমরা হচ্ছে আমার যে চ্যানেলের যে কমিউনিটি পোস্ট আছে, কমিউনিটি পোস্টে দেখবে আমি কিন্তু বেশিরভাগই কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু যত মানে এক্সট্রা ক্লাস, মেন ক্লাস শেয়ার হয়, আমি কিন্তু প্রত্যেকটা শেয়ার করি, কন্টিনিউ শেয়ার করি। যখন মনে করো যে বচন অধ্যায় থেকে, বচন অধ্যায় থেকে মেন ক্লাস করেছি আর এক্সট্রা ক্লাস কি করেছি, কন্টিনিউ শেয়ার করি। তো সেগুলোও কিন্তু তোমরা করবে, কারণ সেখানেও কিন্তু সিরিয়ালি সব পেয়ে যাবে এরকম করে। তো তোমরা ভিডিওস অপশনটা ক্লিক করবে, শর্টস, তারপর হচ্ছে কমিউনিটি পোস্টটাও দেখবে। সঙ্গে কিন্তু কমেন্ট সেকশন, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে দেখবে কি কি আমি ক্লাস করাচ্ছি, যা আমার চ্যানেলে কি কি পাবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তারপরে এটা কি থাইরয়েড গ্রন্থির ছেদনের ফলে, এটা থাকলো ওই একই পদ্ধতি।
তারপর অপটিক্যাল লোভে আঘাত অন্ধত্বে নিয়ে যায়, সুতরাং অপটিক্যাল লোভ হলো দৃষ্টিশক্তির কারণ। তারপর লোহার বলে উত্তাপ প্রয়োগ করা হলো, বলটি লাল হয়ে গেল, কাজে উত্তাপে লোহার বল লাল হয়ে যায়। এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা আছে, একইভাবে লিখতে হবে, মিলের ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা আছে। তারপরটা হলো কফি পান করাই অনিদ্রার কারণ, এখানেও ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা আছে। এই ধরনের উদাহরণগুলো থাকবে। ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীকে কুইনাইন দেওয়ার পর তার রোগ সেরে গেল, একইভাবে কোন পদ্ধতি প্রয়োগ করা আছে, ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা আছে। গুলিবিদ্ধ হওয়াই লোকটির মৃত্যুর কারণ, কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তো এই ধরনের সব হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। তো এই ধরনের উদাহরণগুলো তোমরা কিন্তু মনে রাখবে, 100% তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা কিন্তু অনেকে কিন্তু ভেবো না যে চিহ্নিতকরণটা লিখবো না, কারণ এখানে তোমার প্রত্যেকটার জন্য নাম্বার সিলেক্ট করা আছে, তাহলে এখানে কিন্তু বলে দিবে মিলের ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বা মিলের সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা আছে, উদাহরণ দিয়ে আসলে এইভাবে। তো এই দুইটা নোট তোমরা এই অধ্যায় থেকে কোনো চিন্তা নেই, 100% একদম পড়তে পারো, গ্যারেন্টি দিয়ে বললাম। এই অধ্যায় তোমাদের একদম ক্লিয়ার। যারা নতুন স্টুডেন্ট, যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই। আর সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো করো, কারণ এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিন্তু এক্সট্রা ক্লাস করাচ্ছি, মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস। এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে কত রকমভাবে পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসলে কি হবে, সেটার উত্তর কি হবে, আমি কিন্তু সব কিন্তু এক্সট্রা ক্লাস করাচ্ছি প্রত্যেকটা অধ্যায়ে। তো এক্সট্রা ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো তোমার পরীক্ষায় প্রশ্ন পাওয়া মাত্রই একদম 1 সেকেন্ডে উত্তর দিতে সাহায্য করবে প্রত্যেকটা অধ্যায়। ঠিক আছে, এক্সট্রা ক্লাস আমি করাচ্ছি। তো যারা পড়োনি তারা আজকে পড়ে নেবে। তাহলে এই অধ্যায় থেকে দুটো নোট পড়লে 100% কমন। আর সঙ্গে 12 নম্বর অধ্যায় কিন্তু যারা এখনো পড়োনি তারা কিন্তু চ্যানেলটা ভিজিট করে নিয়ে ভিডিওজ অপশনে গিয়ে দেখবে 12 নম্বর কি নোট পড়তে হবে সেটা দেখে নিও। আমি যা পড়তে হবে কারণ এখানে এই চ্যানেলটা কিন্তু পুরোটা 2024 সালের জন্য। ঠিক আছে, তো 2024-এর কি পড়িয়েছি, যা পড়িয়েছি, যা লিখিয়েছি, এমসিকিউ এসি প্রত্যেকটা অধ্যায় থেকে, এমসিকিউ এসি লজিক নোট যা আছে প্রত্যেক 12টা অধ্যায়, যেগুলো পড়লে 80-তে 80 কমন। তো ভালো করে দেখো আমি তোমাদের কি কমপ্লিট করিয়েছি। এই যে তাহলে এই যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমাদের 8-এর কমন হয়ে গেল, তার মানে 2টা পড়লে 8 কমন পেয়ে গেল, তার মানে 8। সঙ্গে কি এই অধ্যায় থেকে আমি এমসিকিউ দিয়েছি, যেগুলো তোমরা চ্যানেলটা ভিজিট করে দেখে নেবে, ওগুলো পড়ে নেবে, লিখে দিয়েছি 10-এ 10। এই অধ্যায় থেকে 10-এ 10। শুধু একটা অধ্যায় পড়লে হবে না, কারণ তোমাকে 80 পেতে হবে। 80 পেতে গেলে আমার চ্যানেলে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিন্তু লিখে দিয়েছি, যেগুলো যা লিখে দিয়েছি, যা করিয়েছি, এগুলো পড়লে 80-তে 80 গ্যারেন্টি। তো এটা হয়ে গেছে আমার, কিন্তু 12 নম্বর অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু এক্সট্রা ক্লাস চলছে, সবার আগে আমি কমপ্লিট করে দিই আমার টিউশনে, আমার ডিজিটাল ফিলোসফি টিউশন, এখানে সব কিছু কমপ্লিট করে দিয়েছি, এক্সট্রা ক্লাস চলছে। এই যে 12 নম্বর অধ্যায় আরোমূলক দোষ থেকে টিকা কি আসবে সব লিখে দিয়েছি, টিকাগুলো ভিজিট করে নেবে। তারপর দেখো 12 হয়ে গেল, তার মানে এখানেও 8 কমন পেয়ে গেলে ব্যাস 2টা 8 হয়ে গেল। টোটাল তো 40 লিখতে, 2টা 8 কমন হয়ে গেল। তারপর দেখো আরেকটা কোন অধ্যায় থেকে আসবে, এই যে নিরপেক্ষ ন্যায় থেকে 8-এর আসবে, নিরপেক্ষ ন্যায় থেকে 8-এর আসবে, 8-এর। তো এখান থেকে কি টিকা লিখতে হবে সেটা আমি লিখে দিয়েছি, একদম নোট সহ, সাজেশন আলাদা করে আছে নোট সহ। তো সেগুলো পড়ে নেবে এই অধ্যায় থেকে 2024-এর জন্য। তারপর দেখো অমাধ্যম অনুমান থেকে 8-এর কি আসবে, নোট আসবে, লজিক আসবে, আমি সব লিখে দিয়েছি, যেগুলো করে নেবে। তাহলে এখানে এই 8 এটাও কমন হয়ে গেল। তারপর দেখো আরেকটা কি বচন অধ্যায় থেকে আসবে, বচন অধ্যায় থেকে কি নোট আসবে লিখে দিয়েছি, সাজেশনও দিয়েছি, সঙ্গে এই অধ্যায় থেকে কি লজিক আসবে সেগুলো। তাহলে কি টোটাল 40, বড় প্রশ্ন 40 হয়ে গেল। এবার থাকলো তোমাদের 40 নাম্বার এমসিকিউ আর এসিকিউ। এই 40 হচ্ছে এমসিকিউ আর এসিকিউ। এই এমসিকিউ আর এসিকিউ কোন অধ্যায় থেকে আসবে, যুক্তি অধ্যায় থেকে। যুক্তি অধ্যায় আসবে, যুক্তি অধ্যায় কত আসবে, এই যে তোমার টোটাল 4 নাম্বার আমি লিখে দিয়েছি, যেগুলো পড়লে 100% কমন, একদম 4-এ 4 পেয়ে যাবে যুক্তি অধ্যায় থেকে। তারপর দেখো আমার ভিডিওগুলো ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে কি পাওয়া যাবে, কি পাওয়া যাবে না। দয়া করে ভিডিওর একটু শুরুতে দেখে কমেন্ট করবে না যে কোথায় পাবো কি পাবো, দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখবে, তাহলে তোমরা এত কথা যে বলি একটু শুনতে হবে, তাহলে বুঝতে পারবে। রেগুলার তো ক্লাস করাচ্ছি, এক্সট্রা ক্লাস, মেন ক্লাস সব তো করাচ্ছি। যারা পাওনি, কোনো নোট পড়নি, তাদের জন্য তো সেটা শেয়ার করছি, সবই তো করাচ্ছি। কন্টিনিউ পড়তে হবে। আর শেয়ার করো প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, কারণ যারা এখনো পড়াশোনা শুরু করেনি তাদেরকে শেয়ার করো। আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80-তে 80 পেয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন ইউটিউবে একটাই টিউশনের চ্যানেল আছে, যেটা আমার ফিলোসফির। তাহলে বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, এগুলো আমি লিখে দিয়েছি, 100% কমন, 2 নাম্বার পেয়ে যাবে। তারপর 8 নাম্বারের তো হয়ে গেল। এবার হচ্ছে 4-এর মানে এমসিকিউ আর এসিকিউগুলো এখন বলছি। কন্টিনিউ আমার টিউশনে টিউশন হয়েছে, শুরু থেকে একদম কমপ্লিট করে দিয়েছি। তো এরকম হচ্ছে বচন কমপ্লিট হয়ে গেছে, বচনের বিরোধিতা কমপ্লিট হয়ে গেছে, এমসিকিউ লিখে দিয়েছি, এসিকিউ লিখে দিয়েছি, সঙ্গে লজিকগুলো করিয়ে দিয়েছি, 4-এ 4 পেয়ে যাবে। তারপর দেখো অমাধ্যম অনুমান থেকে এসিকিউ আসবে, এটাও লিখে দিয়েছি, 100% কমন। তারপর হচ্ছে এখানে তো লজিক করিয়ে দিয়েছি, কারণ এগুলো লজিকগুলোই আবার এসিকিউতে আসে।
যেগুলো পড়লে 100% এক এক পেয়ে যাবে। তারপর কি, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমার সিলেক্ট আছে যে 2 তো 2 আসবে, ওখান থেকে কোনো একটা অধ্যায় থেকে কখনো 10 নাম্বার আসবে না, যেটুকু বলছে সেটুকুই আসবে, ঠিক আছে। তারপর যে প্রাকল্পিক বৈকল্পিক থেকে 4 নাম্বার আসবে, এমসিকিউ এসিকিউ আসবে। তো এখান থেকে আমি লজিকগুলো করিয়ে দিয়েছি, যেগুলো পড়লে একদম 4-4। তারপর দেখো ভেনচিত্র থেকে বুলিয় লিপি আর ভেনচিত্র থেকে 2-2-4 আসবে, এখান থেকে এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, সঙ্গে লজিকগুলো করিয়ে দিয়েছি, কিভাবে প্রশ্নগুলো হতে পারে সব করে দিয়েছি, যেগুলো পড়লে 4-4। ট্রুথ ফাংশন থেকে কিভাবে এমসিকিউ হয়, কিভাবে এসিকিউ হয়, কিভাবে লজিকগুলো সব করে দিয়েছি, যেগুলো পড়লে 4-4। তারপর আরো এটা হচ্ছে আরো অনুমান থেকে দেখো তোমার স্বরূপ থেকে দেখো একদম 6 নাম্বার আসবে, যা লিখে দিয়েছি, এখানে লজিকের কোনো সিস্টেম নেই, যা লিখে দিয়েছি, যেগুলো পড়লে 100% কমন। কারণ চ্যাপ্টার থেকে যা লিখে দিয়েছি, যেগুলো পড়লে 6 নাম্বার 100% কমন। আর শুধু লাস্ট একটা এমসিকিউ আসবে এখান থেকে, এই যে মিলের পদ্ধতি 2 নাম্বার, ব্যাস এখান থেকেই তোমার এই 11 নাম্বার অধ্যায় থেকে কিন্তু তোমার এমসিকিউ আর এসিকিউ শেষ। তো এখান থেকে লিখে দিয়েছি, তাহলে টোটাল হয়ে গেল তোমার 40। তো 40ও পেয়ে আছে গ্যারেন্টি, প্লাস এদিকে 40 80। তো আমার চ্যানেলে ক্লাস করো, সঙ্গে এক্সট্রা ক্লাস করো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80-তে 80। আর যত পারো শেয়ার করো।